নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। অনেকেই এমনকি বিজেপিরও কিছু নেতা এখন মাঝে মধ্যেই একান্ত আলাপচারিতায় বলেন কংগ্রেস মুক্ত ভারত সম্ভব নয়। আসলে কংগ্রেস যেখানে নেমেছে তার থেকে আরো খারাপ কিছু হওয়া প্রায় অসম্ভব। সত্যি যে দল একসময় 543-এর 414টা আসন পেয়েছিল, সেই দল এখন কোথায় নেমেছে? তারা এখন 52, মানে লোকসভার 10% আসনও হাতে না থাকায় তারা সরকারিভাবে স্বীকৃত বিরোধী দলও নয়। এর পেছনে কারণ কি? কারণ কংগ্রেসের সাংগঠনিক কাঠামো। দিল্লি কেন্দ্রিক সংগঠন ছিল, রাজ্যে রাজ্যে কিছু পুতুল তৈরি হয়েছিল, জো হুজুরের দল। তারপর দিল্লির সে রোয়াব গেছে, সরকারি ক্ষমতা গেছে, সেই জো হুজুরেরা এখনো অবিন্যস্ত। অরুণ জেটলি একবার বলেছিলেন, হেডলেস চিকেন, মুন্ডুহীন মুরগি। সত্যিই তাই। দক্ষিণের কিছু রাজ্য বাদ দিলে কংগ্রেসের সাংগঠনিক অবস্থা ওই হেডলেস চিকেনের মতোই। কাজেই একে একে নিভিছে দেউটি। আগে যাকে টিম রাহুল বলা হতো তাদের মধ্যে থেকে হেমন্ত বিশ্ব শর্মা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি, গুজরাটের অল্পেশ ঠাকুর, হার্দিক পটেল, উত্তরপ্রদেশের ব্রাহ্মণ চেহারা নীতিন প্রসাদ, আরপিএন সিং, বলরাম ঝাকরের পুত্র পাঞ্জাবের সুনীল ঝাকর, অশ্বিনী কুমারের এবং সর্বশেষ উইকেট পড়েছে মহারাষ্ট্রের মুরলী দেওরার পুত্র মিলিন্দ দেওরার। এদের কেউ কেউ আরো বড় আকাঙ্ক্ষা সাধনের জন্য, কেউ কেউ জেলে যাবার ভয়ে বিজেপিতে চলে গেছেন। অথচ এরাই ছিলেন টিম রাহুল। দল এদের ধরে রাখতে পারেনি। সবাইকে পারতো না, কিন্তু কিছু লোককে তো আটকানো যেত। কিন্তু বললাম, সংগঠন যদি হেডলেস চিকেন হয়ে পড়ে তাহলে এটাই স্বাভাবিক। তো সেই হেডলেস চিকেনদের অন্যতম হলেন আমাদের বহরমপুর কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। দল ও দলের অবস্থান আর চাহিদাটাও বুঝে ওঠা যার পক্ষে সম্ভব নয়, সেটাই বিষয় আজকে। রাহুল গান্ধী কি চান, অধীর চৌধুরী কি চান? কেন্দ্র শাসক বিজেপিকে ক্ষমতা থেকে অপসারণে একমত কংগ্রেস সহ দেশের প্রায় সব আঞ্চলিক দল। কিন্তু একাধিক রাজ্যে কংগ্রেস ও আঞ্চলিক দলের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার জেরে বিরোধী ভোটে বিভাজন দেখা দেয়। এই ভোট বিভাজনের সুবাদে বিজেপি জয় হাসিল করে। আগামী লোকসভা নির্বাচনের পটভূমিতে সর্বভারতীয় দল কংগ্রেস সহ বিরোধী আঞ্চলিক দলগুলির ঐক্যবদ্ধ হওয়ার রাজনৈতিক কৌশলগত তাগিদ থেকেই গঠিত হয়েছিল ইন্ডিয়া। লোকসভার 543 আসনের মধ্যে প্রায় 300 আসন বিজেপির সঙ্গে সরাসরি কংগ্রেসের লড়াই অনিবার্য। সেই আসনগুলি ছেড়ে দিয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা আসনে আঞ্চলিক দলকেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ছেড়ে দিক কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ হয়ে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার এই ফর্মুলার প্রবক্তা ইন্ডিয়া জোটের অন্যতম শরিক বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলায় জোটের আরেক শরিক বামেদের নিয়ে কংগ্রেস তাদের আক্রমণে নিশানা করেছে তৃণমূলকে। ফলে বাংলায় ইন্ডিয়ার অস্তিত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে। একদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তৃণমূলের সঙ্গে রাজ্য আসন বন্টন নিয়ে আলোচনার কথা বলছেন, অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রায় নিয়ম করে মুখ্যমন্ত্রী মমতাকে আক্রমণ করে চলেছেন। সব মিলিয়ে কংগ্রেসের এই দ্বিমুখী অবস্থান বাংলায় ইন্ডিয়া জোটকেই ধাক্কা দিয়ে চলেছে বলে তৃণমূলের ধারণা। রাহুলের চলতি ভারত জোড়ো ন্যায়যাত্রা বৃহস্পতিবার অসম থেকে বাংলায় ঢোকার কথা, অথচ শরিক তৃণমূল নেত্রীকে তার জানানো সৌজন্য দেখায়নি কংগ্রেস। এদিন মমতা নিজেই এই দাবি করেছেন। স্বভাবতই প্রশ্ন উঠছে, কংগ্রেস নেতা রাহুল কি আদৌ ইন্ডিয়া জোট রক্ষায় আন্তরিক? প্রত্যাশিতভাবেই বুধবার তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া নয়, লোকসভা ভোটে একলাই চলবে তৃণমূল। উল্লেখ্য, বাংলায় ইন্ডিয়ার 3 শরিকের মধ্যে সাংগঠনিক শক্তির বিচারে তৃণমূল একাই রাজ্যের 42 আসনে বিজেপিকে টক্কর দিতে সমর্থ। তার সত্ত্বেও গত লোকসভা ভোটে জেতা কংগ্রেসের 2টি আসন তাদের ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন মমতা। কিন্তু অধীর নাচার, রাহুলের আচরণও স্বচ্ছ নয়। স্বভাবতই জোট সংকট আরো ঘনীভূত। কংগ্রেসের জানা আছে তাদের স্ট্রাইক রেটের কথা। যেখানে তারা সরাসরি বিজেপির সঙ্গে লড়াই করে সেখানে তাদের স্ট্রাইক রেট 10%, মানে 100টায় বিজেপির সঙ্গে সরাসরি লড়লে মাত্র 10টায় জেতার সম্ভাবনা নিয়ে মাঠে নামা। এবং এবারেও তেমন আসনের সংখ্যাই বেশি যেখানে তাদের মুখোমুখি হতে হবে বিজেপি। তাহলে বাকি আসনে বিভিন্ন বিরোধী দল, তার মধ্যে উল্লেখযোগ্য দল কোনগুলো? কংগ্রেসের সঙ্গে এক ধরনের জোট আছে, তেমন হলো লালু প্রসাদ তেজস্বী যাদবের আরজেডি, নীতিশ কুমারের জেডিইউ, শরদ পাওয়ারের এনসিপি, উদ্ধব ঠাকরের শিবসেনা, স্টালিনের ডিএমকে।
মানে এখানে এক ধরনের জোট আছে, একটা রফা সূত্রে আসা যাবে। কাদের সঙ্গে জোট নেই কিন্তু তারা সক্রিয়ভাবে বিরোধী জোটে আছে? প্রথমটা হলো আপ, পরেরটা হলো তৃণমূল, আর 3 নম্বরে সমাজবাদী দল। এখানে জোট হলে কংগ্রেসের আসন কি খুব বাড়বে? না, বাড়বে না, কিন্তু বিজেপির কমবে। দিল্লিতে আপের সঙ্গে জোট হলে 7টা আসনের 3 কি 4খানা আসন খোয়াবে বিজেপি, রাম মন্দিরও বাঁচাতে পারবে না। গুজরাটেও একই কথা, জোট হলে 1-8টা বিজেপির আসন কমতে পারে। আর আপাতত কংগ্রেসের স্ট্র্যাটেজি বিজেপির আসন কমানো, কারণ বিজেপিকে না কমাতে পারলে কংগ্রেস আরো শক্তি হারাবে। এটা রাহুল, সোনিয়া এবং যে কোনো বুদ্ধিমান মানুষজন জানেন, কিন্তু অধীরের ব্যাপার আলাদা। উনি তো এসব গোত্রে পড়েন না, তাই জানেন না। সমাজবাদী দলের সঙ্গে জোট হলে ওই একই ব্যাপার, নিজেদের আসন হয়তো 1 থেকে 2 কি 3 হবে, ব্যাস। এটা জানে কংগ্রেস। বাংলাতে রাহুল জানেন যে তৃণমূলের সঙ্গে জোট না হলে একটা আসনও হয়তো কংগ্রেস পাবে না, কিন্তু বিজেপি কম করেও 4-5টা আসন জিতে যাবে কেবল ভোট ভাগাভাগির জন্য। এগুলো জানার পরেই সোনিয়া মমতার সঙ্গে কথা বলছেন, রাহুল মমতার সঙ্গে সরাসরি কথা বলছেন। কিন্তু এগুলো বোঝার মতো সাধারণ জ্ঞানগম্যি অধীর বাবুর আছে কিনা জানা নেই, উনি বকেই যাচ্ছেন। ওনার মাথায় একটাই চিন্তা ঘুরছে, জোট হলেও বহরমপুরের আসনে যদি তৃণমূল পেছন থেকে ছুরি মারে, সিপিএম এর ভোটটা থাকলে বরং জেতার সম্ভাবনা আছে, তাই জোট ভাঙো। এটা আপাতত অধীর চৌধুরীর ওয়ান অ্যান্ড অনলি প্রোগ্রাম। ওদিকে রাহুল বা কংগ্রেসের মাথায় যারা এখনো আছেন, তাদের মাথায় স্বাভাবিকভাবেই ঘুরছে বিজেপিকে 250 থেকে 260-এর মধ্যে আটকে রাখা। না রাখতে পারলে তাদের অস্তিত্ব বিপন্ন, এটা তারা জানেন। তাই রাহুল চাইছেন সবচেয়ে বড় জোট, আর অধীর চৌধুরী চাইছেন বহরমপুরের আসন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে বারবার অধীর চৌধুরী প্রকাশ্যে এই মমতার বিরুদ্ধে তীব্র কটূক্তি করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চেয়ে আসলে কি জোট ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছেন? রাহুল গান্ধীও কি সেই চেষ্টাতেই আছেন, নাকি উনি জোটের ব্যাপারে সিরিয়াস? শুনুন মানুষজন কি বলেছেন। অধীরবাবু যেটা বলছেন এখন এটা তো হাইকমান্ডের ব্যাপার, কী ব্যাপার এদের ভিতরকার ব্যাপারটা তো আমরা তো বলতে পারবো না। তো জোট হলে ভালো হয়, সবাই একত্রভাবে লড়বে। অধীর চৌধুরী যেসব কটূক্তিগুলো করছেন তাতে জোট ভাঙানি একটা অঙ্গ বলে মনে করছি। অধীর চৌধুরী একা মমতা ব্যানার্জিকে পার্সোনালি অ্যাটাক করছে, হয়তো তৃণমূলকে শুদ্ধ অ্যাটাক করছে, কিন্তু মমতা ব্যানার্জিও তো গতকাল সবাই বলে দিয়েছে আমরা 41টাতে লড়বো, কংগ্রেস লড়বে। অধীরবাবু যেটা করছেন তার সেটা নিজস্ব মতামত, কিন্তু জোট আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধেই সাধারণ মানুষ ভোট দিবে বলে আমরা মনে করছি। এখানকার ছাপোষা একজন নেতা আছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি, আবার বহরমপুর উনি লোকসভার বহরমপুর লোকসভার উনি সাংসদ। উনি যে কথাটা বারবার বলছেন যে উনি সব সময় মমতা ব্যানার্জিকে করছে, মমতা ব্যানার্জির সম্বন্ধে কুউক্তি করছে, যাতে বিজেপির হাতটা স্ট্রং করা যায়, শক্তিশালী করা যায়। যে জোট থাকবে, কিন্তু একটা যে রাজ্যের রাজনীতি সেটা ধরুন সবাই মিলেই চাইবে যে নিজের এটা আগে গোছাইতে। রাহুল গান্ধী ব্যাপারে সিরিয়াস থাকবেন, আর সাংসদ অধীর রঞ্জন চৌধুরী যেটা চাইছেন সেটাই রাজ্যের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে নয়, হয়তো 1-1টা সিট বাড়ানোর তার চেষ্টা, অন্য কোনো লাভ এখানে হবে না। ইন্ডিয়া জোট অতি প্রযোজ্য, খুব দরকার। এবারে মমতা যা করে রেখেছে বা সাংবাদিকদের মাধ্যমে আমরা জনগণ বাড়িতে বাড়িতে যা জেনে রেখেছি, তাতে অধীর চৌধুরী আর মমতা এক হলে দুজনকেই মানুষ চাইবে না। ফায়দাটা হলে হয়তো উল্টো যে আছে তাদেরই হবে। গড় মুর্শিদাবাদ অধীর চৌধুরীর নামে এক কথাই চিরদিনই পরিচিত, এবং সেইভাবে উনি জিতে এসছেন। ওনার আসনটা এখানে তৃণমূল বকলমে ছিনিয়ে নিচ্ছে, যার ফলে ওনার ক্ষোভটা স্বাভাবিক হবেই। INDI-এর যে জোটটা, সেই জোটটাই তো মনে হচ্ছে পুরোটাই সম্পূর্ণ ফেক। ওয়েস্ট বেঙ্গলের যে পলিসি, রাজনৈতিক যে সিস্টেম, সেখানে তৃণমূল বনাম বিজেপি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা ব্যাপারটা আমরা বুঝতে পারছি, আমরা সাধারণ মানুষের যেটা দেখতে পাচ্ছি, এখানে যদি অধীর চৌধুরী কংগ্রেসকে নিয়ে যদি তৃণমূলের সঙ্গে জোট করে, বরঞ্চ কংগ্রেসের যে ভোট আছে সেটা আরও কমবে। আর যদি পার্সোনালি লড়াই করে এখানে অধীর চৌধুরী, বরঞ্চ হয়তো 42টা আসনের মধ্যে 2-3টা আসন অধীর চৌধুরী কিন্তু কংগ্রেসের হাতে তুলে দিতে পারে। রাহুল গান্ধী জোটের ব্যাপারে আগ্রহী, কিন্তু এখানে ব্যাপার হলো কংগ্রেসের অধীর চৌধুরী, উনিও জোটে আগ্রহী, কিন্তু প্রকাশ্য
তৃণমূলের বিরুদ্ধে যা কিছু বলছেন না কেন সেটা না বললেও ওনার দলও টিকবি না। একটা জোট ভাঙা ছাড়া আর কি হতে পারে, তার কারণ হরদম যদি একটা দলের জন্য আর কি সবসময় এই ধরনের বেরুক্তি কথাবার্তা বলে তাহলে তো সেখানে জোট ভাঙবি। জোটটা ভাঙতে গেলে পরে আমরা এইটুকুনি বলবো রাহুল গান্ধী চাইবে না, কেন বিজেপিকে রুখতে গেলে পরে জোট অবশ্যই দরকার। হওয়াটা ভালো ছিল, আবার একদিকে জোট না হওয়াটাও অস্বাভাবিক কিছু না। একদা আরএসপির উঠতি নেতা, পরবর্তীতে এলাকার রবিনহুড বনে যাওয়া অধীর, তারপরে সিপিএম এর জমানায় বুদ্ধবাবুর পুলিশের তাড়া খেয়ে বেরিয়েছেন, জেল থেকে নির্বাচিত হয়েছেন। সেই অধীরের আপাতত লক্ষ্য বহরমপুরের আসন। দেশের রাজনীতি তাকে বিচলিত করে না। দেশের সামনে ফ্যাসিজমের মতো বড় বিপদ তিনি বুঝতে পারেন বলেও মনে হয় না, কিন্তু সে কারণে জোট ভাঙার যে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন তার এক সুদূর প্রসারী ফল তাকে ভুগতে হবে। এটা রাজনীতির প্রথম পাঠের ছাত্ররাও জানেন। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।